সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং তোমরা নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাসগুলো নিশ্চয়ই দেখছো আর বাসায় সেই অনুযায়ী পড়াশোনা করছো। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার প্রথম পত্রের একটি কবিতা পড়াবো। কবিতাটির নাম হচ্ছে সাম্য, যেটি লিখেছেন সুফিয়া কামাল। চলো আমরা কবিতাটি পড়ি। শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। মানে হচ্ছে যে শতেক মানে হলো 100 জনের সাথে 100 জনের হাত একসাথে মিলিয়ে যখন কোনো কাজ করা হয় তখনই কিন্তু যুগে যুগে কালে কালে সেই দেশটা উন্নত হয়। সবাই মিলে যদি একসাথে কাজ করা হয় তাহলে একটি দেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। তারপরে দেখো, বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বান কোন অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসী প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। পায়ের তলায় মাটিতে আকাশের সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। আচ্ছা, কবিতাটির নাম হচ্ছে সাম্য। আমরা সবাই কি জানি সাম্য শব্দের অর্থ কি? সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। অর্থাৎ আমরা যখন সবাই একই ধর্ম গোত্র বর্ণ সব কিছু ভুলে আমরা যখন সবাই একটা পরিচয় মানুষ পরিচয়ে আমরা যখন কোনো কাজ করব দেশের জন্য সমাজের জন্য, তখনই আমরা সবাই অনেক ভালো কিছু করতে পারবো দেশের জন্য এবং দেশকে আমরা অনেক উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো। এটি আসলে আজকের কবিতার মূল ভাব। চলো আমরা তোমাদের বই থেকে কবিতাটির মূল ভাব বা পাঠ পরিচিতিটা একটু দেখে নিই। তার আগে আমরা কবি পরিচিতি অর্থাৎ সুফিয়া কামাল সম্পর্কে চলো কিছু আলোচনা করি। সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং এ সকল আন্দোলনে তিনি নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। সুফিয়া কামালের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হচ্ছে সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা ইত্যাদি। তিনি 1999 সালে মৃত্যুবরণ করেন। আচ্ছা, সাম্য কবিতার মূল ভাব আমি তোমাদের সাথে কিছুটা আলোচনা করলাম। এই কবিতাটি হচ্ছে নওল কিশোরের দরবারে গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্য প্রীতিতে, এটি একটা কবিতার নাম। এই কবিতার কিছুটা অংশ হচ্ছে আমাদের আজকের সাম্য কবিতা। কোনো কাজ কেউ একা করতে পারে না। আমরা সমাজে সবাই সমাজবদ্ধভাবে বসবাস করি এবং আমরা দেখো শ্রেণীকক্ষেও আমরা সবাই মিলে একসাথে ক্লাস করি এবং আমাদের যদি কোনো কাজ থাকে তাহলে আমরা একা একা যে কাজটি করতে পারবো না, আমরা যখন সবার সাহায্য সহযোগিতায় কোনো কাজ করার চেষ্টা করব তখন আমরা সেই কাজে সফল হব এবং আমরা সেই কাজটাকে অনেক ভালোভাবে শেষ করতে পারবো। আর সবাইকে নিয়ে কাজ করে অনেক দেশ অনেক উন্নত হয়েছে, সেরকম নজির পৃথিবীতে অনেক আছে। এবং হচ্ছে পৃথিবীর সকল যে কাজ এবং সংগ্রাম, আমরা শুধু কাজের কথাই বলবো না, পৃথিবীতে ভালো উদ্দেশ্যে ভালো কিছু করার জন্য যে বড় বড় কাজগুলো সাধিত হয়েছে এবং যে সংগ্রামগুলো সাধিত হয়েছে সেগুলোতেও কিন্তু কেউ একা কোনো কিছু করতে পারেনি। সবাই মিলে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা কোনো কাজ করব সে কাজে সে সংগ্রামে আমরা অবশ্যই সফল হব। এবং এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সম্মিলিত একটা প্রচেষ্টা। জাতি বর্ণ, আমাদের যে জাতিতে প্রভেদ আছে, আমাদের যে গোত্র বর্ণ, আমরা কেউ হিন্দু কেউ মুসলমান, এই বিষয়গুলো আসলে আমরা ভুলে আমরা যদি মনে করি যে আমরা সবাই একজন সৃষ্টিকর্তার সৃষ্টি এবং আমরা সবাই মানুষ এবং আমরা একত্রিতভাবে যখন কোনো কাজ করতে চাই সে কাজে আমরা অবশ্যই সফল হব। কারণ আমরা একটা প্রবাদ জানি যে 10-এর লাঠি 1-এর বোঝা, এবং একজন মিলে যেটা বোঝা সেটা যখন আমরা 10 জন মিলে সবাই ভাগাভাগি করে সেটা করতে চাই অবশ্যই সেটাতে আমরা সফলতা লাভ করি। এবং হচ্ছে এটার মাধ্যমে আসলে আমরা সবাই একটা বিজয়ের পথে এগিয়ে যাই, আমাদের সমাজ একটা ভালো কোনো কিছুর পথে এগিয়ে যায়, রাষ্ট্র কোনো একটা সফলতার দিকে এগিয়ে যায়। এবং আকাশ আমরা দেখো সম্মিলিতভাবে প্রচেষ্টায় কিন্তু আমরা পৃথিবীটাকে জানার জন্য আসলে অনেক প্রযুক্তি ব্যবহার করছি এবং আমরা এতে করে পৃথিবী জানছি এবং আমরা মহাকাশ সম্পর্কেও জানতে পারছি। অর্থাৎ আমরা আকাশ এবং
পাতাল, পৃথিবী দুটাই জয় করছি। কেন আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে মিলে কোনো কিছু একটা করার চেষ্টা করব এবং একত্রিতভাবে আমরা যখন শক্তিতে পরিণত হব, একার জন্য যেটা বোঝা, আমরা যখন সবাই মিলে সে কাজটা করব তখন সেটা আমাদের শক্তিতে পরিণত হবে। তখনই আমরা সেই কাজে সফলতা লাভ করব। দেশের জন্য, সমাজের জন্য, আমাদের সবার জন্য যেটা কল্যাণকর হবে। এটি হচ্ছে আমাদের আজকের সাম্য কবিতার মূল ভাব। চলো আমরা এবার সাম্য কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। তার আগে আমরা আমাদের একটি উদ্দীপক আছে আমাদের বইয়ে, আমরা উদ্দীপকটা পড়ছি। অমিত সাহেব একটি পাঠাগার স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু তার একার পক্ষে এত বিশাল কাজ সম্পাদন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তিনি কারোর সহযোগিতা নিতে সম্মত নন। পরে গ্রামের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতায় পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এখন সবাই পাঠাগার থেকে বই সংগ্রহ করে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারছে। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকে আমরা একটি চরিত্র পাচ্ছি, সেটি হচ্ছে অমিত সাহেব, যিনি পাঠাগার শব্দের, আসলে আমরা পাঠাগার শব্দের থেকে লাইব্রেরি শব্দটার সাথে বেশি পরিচিত, তাই না? অমিত সাহেব একজন যিনি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন একটা গ্রামে, কিন্তু উনি আসলে সবার সহযোগিতা নিতে চাচ্ছিলেন না। সে কিন্তু এতে করে কি হচ্ছিল যে এত বড় একটা কাজ উনি একা একা শেষ করতে পারছিলেন না, বা কাজটাতে তিনি সফল হচ্ছিলেন না। সেই সময় গ্রামের সকল মানুষের যখন তিনি সহযোগিতা নেন, গ্রামের সকল মানুষ যখন অমিত সাহেবকে সহযোগিতা করে, তখনই আসলে গ্রামে একটা পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয় এবং যে পাঠাগার থেকে বই নিয়ে সবাই আসলে জ্ঞান অর্জন করতে পারছে। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। চলো আমরা এবার সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। সৃজনশীল প্রশ্ন, ক নম্বর প্রশ্ন দেখো, সাম্য কবিতায় কোনটির মাধ্যমে জীবন মহীয়ান হয়? আচ্ছা, সাম্য কবিতায় আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে সাম্য কবিতায় কর্মের মাধ্যমে বা কাজের মাধ্যমে জীবন মহীয়ান হয়। আমরা আসলে জানি যে এই প্রশ্নে আছে আমাদের জন্য 1 নম্বর। সুতরাং আমরা আগেও বলেছি আমি তোমাদেরকে যে আমরা এই প্রশ্নটা সরাসরি কবিতা থেকে, ক এবং খ এই দুটো প্রশ্ন আমাদের সরাসরি কবিতা থেকেই আসে এবং আমরা কবিতা থেকেই আসলে মুখস্থ করে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন হচ্ছে সংগ্রামী সাহসী প্রজ্ঞা দ্বারা কি বোঝানো হয়েছে? এটি হচ্ছে খ নম্বর প্রশ্ন এবং এটিতে আছে 2 নম্বর। তো 2 নম্বর দেখো, সাহস, সংগ্রাম বলতে আমরা কি বুঝি? সংগ্রাম বলতে আমরা বুঝি আসলে অধিকার আদায়ের জন্য কোনো লড়াই, সেটাকে বলছি আমরা সংগ্রাম। সাহস তো সবাই আমরা জানি যে ভেতর থেকে কোনো কিছু করার জন্য একটা উদ্দীপনা, ভালো কিছু করার উদ্দীপনা সেটা। এবং প্রজ্ঞা শব্দের অর্থ কি বলতো? প্রজ্ঞা শব্দের অর্থ হচ্ছে গভীর জ্ঞান। তো আমরা সংগ্রামে সাহসে প্রজ্ঞা এই লাইনটি আমরা কবিতায় পাই এবং এটি দ্বারা আমরা বুঝতে পারি আসলে আমাদের কোনো কিছু করতে চাইলে, আমরা যখন কোনো ভালো কাজ, ভালো কিছু করতে চাই, সেজন্য আমাদের কিন্তু কোনো সংগ্রাম বা যেটাই করতে চাই না কেন, আমাদের গভীর জ্ঞান থাকা প্রয়োজন সেই বিষয় সম্পর্কে। আমরা যখন কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করে বা কোনো মাধ্যমে আমরা জেনে সেই কাজটা নিয়ে আমরা আগাতে চাইবো, সেখানে আমরা অবশ্যই সফল হব। এবং এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সম্মিলিত একটা প্রচেষ্টা, অর্থাৎ সবাই মিলে একটা প্রচেষ্টার মাধ্যমে আমরা যখন কোনো কাজ করব, একত্রিতভাবে জ্ঞান অর্জন করে কোনো কাজ করব, জেনে কোনো কাজ করব, সেই কাজে আমরা অবশ্যই সফল হব। তো এই বিষয়গুলো আসলে কবিতা থেকে আমরা, যেহেতু এখানে আছে 2 নম্বর, আমরা 2টি প্যারায়, এভাবে 2টি প্যারায় আমরা এই খ নম্বর প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো গ নম্বর প্রশ্ন হচ্ছে অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার বৈসাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো। আমাদের যে উদ্দীপকের একটা চরিত্র পেয়েছি সেটা হচ্ছে অমিত সাহেব, আর বৈসাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে যার কোনো মিল নেই, অর্থাৎ আমাদের কবিতা এবং উদ্দীপকের সাথে অমিত সাহেবের চরিত্রের একটা দিকের মিল নেই, সেই দিকটি আসলে এখানে বোঝানোর কথা বলা হয়েছে। এবং আমরা যেটা বুঝতে পারছি যে সাম্য কবিতার মূল ভাবই হচ্ছে যে সবাই মিলে একসাথে কোনো কিছু করা, সাম্য, সমান সমান হয়ে কোনো কাজ করা। কিন্তু আমরা দেখো উদ্দীপকে দেখেছি যে অমিত সাহেব লাইব্রেরি বা পাঠাগার প্রতিষ্ঠা করার জন্য আসলে গ্রামের কারো কোনো সহযোগিতা উনি নিতে চাচ্ছিলেন না।
উনি আসলে একাই কাজটা করতে চাচ্ছিলেন। তো এটার সাথে সাম্যর একটা পার্থক্য অবশ্যই আছে, যে উনি একা একা কাজটা করতে চাচ্ছেন এবং সাম্য কবিতায় আমরা দেখেছি যে সম্মিলিতভাবে কোনো কিছু করার চেষ্টা। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে গ নম্বরের প্রশ্নে 3টা বা 4টা প্যারায় আমরা প্রথমে একটা লাইনে এটার উত্তরটা দিয়ে তারপরে আমরা 3টা প্যারায় বোঝানোর চেষ্টা করব এবং তারপরে তো আমরা এই গ নম্বর প্রশ্নটা 3টা প্যারায় দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এটি একটা লাইনে বুঝিয়ে বলার চেষ্টা করব কবি আসলে এখানে কি বোঝাতে চেয়েছেন এই প্রশ্নের মাধ্যমে, এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা নিজেরা কি বুঝলাম, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন, যেহেতু এই দুইটা গ এবং ঘ আমি তোমাদেরকে আগেও বলেছি, আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নে আমরা নিজেরা কি বুঝলাম এবং কবিতায় উদ্দীপকে লেখক কি বোঝানোর চেষ্টা করেছেন সে বিষয়গুলো আসলে এই প্রশ্নগুলোতে বুঝিয়ে লিখব। আর আমরা জানি যে গ নম্বর প্রশ্নে আছে আমাদের জন্য 3 নম্বর। আচ্ছা, তারপরে দেখো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মূল ভাব যেন সাম্য কবিতারই প্রতিরূপ, বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে একটা শব্দ আমরা পেয়েছি, সেটা হচ্ছে প্রতিরূপ। প্রতিরূপ শব্দের অর্থ কি? প্রতিরূপ শব্দের অর্থ হচ্ছে আমরা যেমন আমরা সহজভাবে বুঝিয়ে বলি যে আমরা যখন আয়না দেখি তখন আমরা কি দেখি? আমরা তখন নিজেকেই দেখতে পাই। তেমন ভাবে প্রতিরূপটা হচ্ছে একই বিষয় অন্যভাবে দেখা, একইভাবে মানে একটা নির্দিষ্ট বিষয়কে দুইটা রূপে দেখা, একই বিষয় দুইটা রূপে দেখা, একটা আরেকটার প্রতিরূপ, এটাই হচ্ছে প্রতিরূপ শব্দের অর্থ। তো উদ্দীপকের মূল ভাব, অর্থাৎ আমরা যে উদ্দীপকটা পেয়েছি অমিত সাহেবের, সেই উদ্দীপকের মূল ভাব যেটা, সেটা এবং সাম্য কবিতার মূল ভাব একই। অবশ্যই দুটা মূল ভাব একই, কারণ হচ্ছে যে সাম্য কবিতায় কবি তো সাম্যের কথা বলেছেন, সকলে মিলেমিশে একসাথে দেশ সমাজ রাষ্ট্র জয় করার কথা বলেছেন। ঠিক একইভাবে অমিত সাহেবও আসলে পাঠাগার প্রতিষ্ঠিত করার সময় কারো কোনো সাহায্য নিতে চাচ্ছিলেন না, এবং সেজন্য ওনার পক্ষে পাঠাগার প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছিল না। যখন সবাই সাহায্য সহযোগিতা করলো তখনই কিন্তু অমিত সাহেব পাঠাগারটি প্রতিষ্ঠিত করতে পারলেন। তো এই বিষয়গুলো আমরা কবিতা এবং উদ্দীপক থেকে বুঝে নিজের ভাষায় বুঝে লেখার চেষ্টা করব। এবং তোমরা কখনোই, আমি বারবার বলি তোমাদেরকে, তোমরা কখনোই আসলে প্রশ্নে উদ্দীপকটা সরাসরি তুলে দিবে না। উদ্দীপকটা ভালোভাবে পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে যে আসলে কি বোঝানো হয়েছে, এবং কবিতাটি খুব ভালোভাবে পড়লে এবং কবিতার যে পাঠ পরিচিতি আমি তোমাদের সাথে আলোচনা করি সেটা যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমাদের পক্ষে তোমাদের যে অনুধাবনমূলক গ এবং ঘ নম্বর প্রশ্ন এগুলোর উত্তর দেওয়া কোনোটাই কঠিন হবে না। তো আশা করছি তোমরা সবাই আমাদের অনলাইন ক্লাসের যে পড়াশোনাগুলো সেগুলো বাসায় নিয়মিতভাবে করবে এবং বারবার এগুলো প্র্যাকটিস করবে। আর করোনার এই সময়ে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকার চেষ্টা করবে।